নমস্কার, আপনাদের সাথে আমি পৃথ্বীরাজ। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। দেখে নিচ্ছি হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। 3 দফা দাবি নিয়ে পাইকরবাজারে ই-রিকশা এবং অটোগাড়ি অ্যাসোসিয়েশনের পথ অবরোধ। এক বছর পর সরকারের সুবল থেকে 40 শতক ভূমি উদ্ধার করলেন কীর্তনথলীর এক বাসিন্দা। তিন ঘন্টার জন্য ফার্মেসি বন্ধ করলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন। বারো দফা দাবি নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল রাজ্য বিদ্যুৎ নিগম কর্মী। 21শে ফেব্রুয়ারি ভাষা সংবিধান ব্যতীতে মাল্যদানের সহিত শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করল আরাধনার সংস্থা। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এবারে সংবাদ বিস্তারিত। পাইকরবাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন 3 দফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করলেন ই-রিকশা এবং অটোগাড়ি অ্যাসোসিয়েশন। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার আভাস ই-রিকশা এবং অটোগাড়ি অ্যাসোর। 3 দফা দাবি নিয়ে পাইকরবাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন রাস্তা অবরোধ করলেন ই-রিকশা অ্যাসোসিয়েশন ও অটো অ্যাসোসিয়েশন। ই-রিকশা এবং অটো গাড়ি অ্যাসোসিয়েশনের পথ অবরোধে শিলমোহর বসালেন জাতীয় কংগ্রেস পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং উন্নয়ন মঞ্চ। ই-রিকশা এবং অটো অ্যাসোসিয়েশনের কর্তৃক পথ অবরোধের ঘণ্টা কানেকের মধ্যে উপস্থিত এই ত্রিমুখী দল ই-রিকশা এবং অটো অ্যাসোসিয়েশনের সঙ্গে একমত হলেন ত্রিমুখী দল। 3টি দাবির ভিত্তিতে মূলত পথ অবরোধ করেছিলেন ই-রিকশা এবং অটো অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। দাবিগুলোর মধ্যে ছিল কৈলাসহর মহকুমা হাসপাতালে চিকিৎসা চালু রাখতে হবে, কৈলাসহর মহকুমার প্রত্যেক রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ পিডব্লিউডি দপ্তরকে নিতে হবে এবং ফটিকরায়ের রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। শুধু রাস্তা সংস্কার করা হলে চলবে না, কাজের গুণগত মানকেও ঠিক রাখার জন্য অভিমত প্রকাশ করা হয়েছে এসোর পক্ষ থেকে। পথ অবরোধের জ্বলন্ত আগুনকে নেভাতে ঘটনাস্থলে পদার্পণ পিডব্লিউডি দপ্তরের এসডিও মহাশয়। পথ অবরোধকারীদের সঙ্গে বহু কথোপকথনের পর তিনি আশ্বস্ত করেছেন খুব দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হবে। আরজিএম হাসপাতাল নিয়ে রাস্তা অবরোধকারীদের হুঙ্কার থাকলেও মেডিকেলের পক্ষ থেকে কাউকে ঘটনাস্থলে যেতে দেখা যায়নি। পরিশেষে পথ অবরোধ সার্থক হয়েছে বলে মত পোষণ করলেন ই-রিকশা এবং অটো গাড়ি অ্যাসোসিয়েশন। ইউনিয়ন যারা আছেন ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা বলেছেন যে অবরোধের যে দাবি সনদ আমাদের কাছে দেওয়া হয়েছে, দুটো 3টে দাবি ছিল মূলত পিডব্লিউডি সংক্রান্ত 2টো দাবি, আর একটা ছিল আরজিএম হসপিটালের ব্যাপার সংক্রান্ত দাবি। তো রাস্তা মেরামতির ক্ষেত্রে যে আশ্বাসটা আমরা দিতে পেরেছি এটা হচ্ছে যে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে আমরা অ্যাটলিস্ট মাটি এবং মেডেলিং করে রাস্তাটাকে চলাচলের উপযুক্ত আমরা করে থাকি। আর আরজিএম হাসপাতাল নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ এটা পলিসি ডিসিশন উদ্বোধন কর্তৃপক্ষের আলোচনা আমরা জানাবো। থ্যাংক ইউ স্যার। 3 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর ই-রিকশা অ্যাসোসিয়েশন এবং কৈলাসহর অটো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। সেই 3 দফা দাবি হলো কৈলাসহরের মেইন রোড সংস্কার, সম্পূর্ণ রাস্তাটা ভেঙে গেছে,
গর্ত হয়ে রয়েছে, সামনে বর্ষা আসছে, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, রাস্তাটা অবিলম্বে মেরামত করতে হবে। কৈলাসহর RGM হসপিটালকে মহকুমা হাসপাতাল হিসাবে সম্পূর্ণরূপে পুনরায় চালু করতে হবে এবং ফটিকরায় কৈলাসহর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ভেঙে গেছে, সেই রাস্তাটা অবিলম্বে মেরামত করতে হবে। আমরা যখন অবস্থান প্রতিরোধ রাস্তার উপর আন্দোলনে নেমেছি, তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD উনি এসেছেন, উনি এসে আমাদের কথা দিয়েছেন এই রাস্তা আগামী রোববারের মধ্যে উনি ঠিক করিয়ে দিবেন, আপাতত মেরামত করে দেবেন এবং ফাইনাল কাজ BRO 31 মার্চের মধ্যে কমপ্লিট করবে। আমরা ওনাকে বলেছি আগামী রোববারের মধ্যে যদি আমাদের রাস্তা সম্পূর্ণটা ঠিক না হয় আমরা আবার পরবর্তীকালে আন্দোলনে যেতে বাধ্য হব। উনি বলেছেন ঠিক আছে। এবং আরেকটা কথা আমরা বলেছি, রাস্তা মেরামত করলেই হবে না, রাস্তার কাজের গুণগত মান যেন উন্নত হয়। দেখা যাচ্ছে প্রায় সময় এই রাস্তা 1 বছর হয়নি বাজারের ভেতরে রাস্তা তৈরি করেছে, নষ্ট হয়ে গেছে, গুণগত মান ভালো নয়, গুণগত মান যেন ভালো হয় সেদিকে নজর রাখার জন্য আমরা বলেছি। উনি আমাদের কথায় সম্মত রয়েছেন। ফটিকরাই রাস্তা উনি বলেছেন এটা কুমারঘাটে আন্ডারে, আজই উনি কথা বলবেন আমাদের এই ব্যাপারটা নিয়ে, উনি এসির সাথে কথা বলবেন এবং ওই কাজটার জন্য দ্রুত সম্পন্ন করা হয় সেদিকে উনিও দৃষ্টি দেবেন। এবং তৃতীয় RGM হসপিটাল নিয়ে আমরা বলেছি, আমাদের এখানে DC সাহেব এসেছিলেন, উনি বলেছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব গুরুত্ব সহকারে এই ঘটনাটা RGM যেন পুনরায় ডিভিশন হসপিটাল হিসেবে কাজ শুরু করে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে গুরুত্ব সহকারে কথা বলে এখানে কাজটা চালু করার ব্যবস্থা করবেন। এবং আমাদের এলাকার বিধায়ক, আমরা খুবই আনন্দিত, আমাদের আন্দোলনের খবর পেয়ে বিধায়ক সাহেব নিজে এসছেন, আমাদের আন্দোলনকে উনি সম্পূর্ণ সমর্থন করেছেন। উনি বলেছেন আন্দোলনের যৌক্তিকতা আছে, এটা বাস্তব সত্য, জনগণের আন্দোলন, এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, জনগণের আন্দোলন। উনিও বলেছেন আমিও তোমাদের পাশে আছি, উনিও সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং উন্নয়ন মঞ্চ আমাদেরকে সর্বতভাবে এই আন্দোলনে সহযোগিতা করেছে এবং কৈলাসহরের মিউনিসিপ্যালিটির বিরোধী দলের কাউন্সিলর উনিও এসেছিলেন, ওনাকেও ধন্যবাদ। আমরা প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকবে? দাবিগুলিকে বিদ্যাঙ্গুষ্ঠী দেখাচ্ছে। আপনারা দেখছেন আমাদের কৈলাসহর কুমারঘাটের সড়কের কাজ যখন মার্চ মাস আসে, প্রতি বছরই বলা হয় মার্চ মাসের মধ্যে সেই কাজ শেষ হবে, কিন্তু আমরা যতটুকু জানি, আপনারা দেখছেন কুমারঘাট কৈলাসহর সড়কের কাজ যে গতিতে কৈলাসহর কুমারঘাট সড়কের কাজ চলছে, সেই কাজ আগামী মার্চ মাসে সম্পন্ন হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। মার্চ মাসের মধ্যে সেই কাজ সম্ভাবনা শেষ হবে না। আমাদের এই যে ভাঙা রাস্তা, এই পাইতুর বাজারের অল্প জায়গাটা সামান্য টাকা খরচ করলে পরে সেই রাস্তাটাকে মেরামত করা সম্ভব, কিন্তু আমরা দেখছি সেই রাস্তাটাকে আমাদের রাজ্য সরকার পুরো পরিষদ সেই সামান্য জায়গাটাকে মেরামত করছেন না। পূর্ত দপ্তরের সাথে কথা বললেই বলেন তাদের বাধ্যবাধকতা আছে, কিন্তু এখানে আমরা প্রশ্ন তুলতে চাই, যখন আমাদের রাজ্যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমরা ভেবেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে না আসে আমাদের কৈলাসহর কুমারঘাট সড়ক দিয়ে গাড়ি দিয়ে আসবেন, কিন্তু দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দিয়ে এসে নামলেন। তারপর আমরা ভাবলাম মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দিয়ে এসেছেন, যাবার সময় হয়তো আমাদের পাইতুর বাজার এবং শহরের মধ্যে যে উঁচা নিচা পাহাড় করে রাস্তা তৈরি করে রাখা হয়েছে সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন, কিন্তু দেখা গেল কি মুখ্যমন্ত্রী আসার আগে সেই রাস্তাগুলি ভরাট করা হলো। এই যে উঁচা নিচা জায়গার মধ্যে একটু লেভেলিং মেনটেন করে দেওয়া হলো, আগে উষ্টাখাইয়া মানুষ পড়তো এখন শেষরাইয়া মানুষ পড়ে। এই হচ্ছে আমাদের কৈলাসহরের মুখ্যমন্ত্রী আসার আগের পরিবর্তন, এই হচ্ছে আমাদের কৈলাসহরের পরিবর্তন এই সময়ের মধ্যে। এবং গত 1 বছর 1.5 বছর ধরে এই ভাঙা রাস্তা দিয়ে বারবার যখন মানুষ কথা বলে তখন বারবার পূর্ত দপ্তর বলে আমাদের হাতের মধ্যে কিছু করার নেই। আপনারা দেখেছেন গত বছর যখন আমাদের কৈলাসহরের কাজ শুরু করে আমরা বিআরওর কাছে আমরা আবেদন রেখেছিলাম আমাদের রাস্তার যতটুকু মাপ আছে আপনারা সেই মাপটুকু মেনটেন করে কাজ করুন। দেখা যাচ্ছে বিআরও সেই রাস্তার মাপটাকে মেনটেন করে কাজ করছে না। কৈলাসহরবাসী হিসেবে আমরা বাধা দিলাম, সেই সময় বলা হলো বিআরও যেভাবে খুশি কাজ করে যাক, বাকি জায়গা আমরা মেনটেনেন্স করব। আজকে দেখেন আপনারা ওই কৈলাসহরের মধ্যে সেই রাস্তার পাশটাকে বড় করবার কাজ শুরু হয়েছে,
কে অধিকার দিয়েছে এই মানুষগুলিকে? মানুষের ট্যাক্সের টাকা, প্রপার্টি ট্যাক্সের টাকা, মানুষের ইনকামের টাকা, সেই টাকাগুলিকে দিয়ে আজকে ওই জায়গার মতো নষ্ট করা হচ্ছে। কেন সেদিন বিআরওকে দিয়ে এই রাস্তা প্রশস্ত করা হলো না? এখানে কি উদ্দেশ্য থাকতে পারে? এই বিআরও কাজ শেষ না করার পেছনে কি অন্ধকার উদ্দেশ্য থাকতে পারে? সেই উদ্দেশ্য কৈলাসহরবাসীর কাছে উন্মোচন আমরা চাই। সেই কৈলাসহরবাসীর কাছে সেটাকে উন্মোচন করুন। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটাকে আবার প্রশস্ত করা হচ্ছে, কিন্তু সেই সময় কেন বিআরের উপর চাপ তৈরি করা হলো না এই রাস্তাটাকে প্রশস্ত করবার জন্য? এটা হচ্ছে আমাদের কৈলাসহরবাসীর প্রশ্ন। এই সময় হাসপাতাল দিয়ে নানা সংগঠন, নানা রাজনৈতিক দল তার নানাভাবে তার সেই আন্দোলন সংগঠিত করছে। আমি ব্যক্তিগতভাবে সেই আন্দোলনগুলিকে সমর্থন করি, কারণ এই আন্দোলনগুলি আমাদের কৈলাসহরের মানুষের জন্য সংগঠিত করছে। সেই আন্দোলন উন্নয়ন মঞ্চই করুক, বা আমি যে দলটাকে বিশ্বাস করি আমার সেই দলটাই করুক, আমি সেই আন্দোলনটাকে বিশ্বাস করি এবং সেই আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। কারণ সাফার হবে আমাদের কৈলাসহরের মানুষ, আমাদের শহর উত্তরাঞ্চলের মানুষ, নদীর পশ্চিম পারের মানুষ, নদীর দক্ষিণ পাশে পারের মানুষ, তারা আজকে সাফার করবেন। জেলা হাসপাতাল নেওয়া হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জেলা হাসপাতালের উন্নয়ন করতে হবে। জেলা হাসপাতালের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দিতে হবে। আজকে বিশেষজ্ঞ চিকিৎসক কয়জন আছে আমাদের কৈলাসহরের মধ্যে যারা জেলা হাসপাতালও দেখবেন, মহকুমা হাসপাতালও দেখবেন? আজকে মহকুমা হাসপাতালের মধ্যে নামমাত্র কিছু ডাক্তারকে 1 মাসের জন্য ডেপুটেশন দেওয়া হয়েছে। 1 মাস পর সেই ডাক্তার বাবুরা আবার কোথায় গিয়ে জয়েন করবেন সেটা স্পষ্টীকরণ আমরা রাজ্য সরকারের কাছে চাই, স্বাস্থ্য দপ্তরের কাছে চাই। এখন আমাদের এই হাসপাতালের মধ্যে আমরা জানি নতুন যখন হাসপাতাল হয় তখন সেখানে সমস্ত নতুন সরঞ্জাম আসে। আজকে কেন আমাদের এই হাসপাতাল থেকে লুকিয়ে সমস্ত জিনিসগুলি ওই জেলা হাসপাতালের মধ্যে নেওয়া হলো কৈলাসহরের মানুষকে ঘুমে রেখে? সেইগুলি স্পষ্টীকরণ আমরা চাই। এখনো মহকুমা হাসপাতালের মধ্যে কোনো রোগী ভর্তি হলে তাকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটা হচ্ছে কৈলাসহরের মানুষের সাথে প্রতারণা। আমরা মনে করি যে কৈলাসহরের মানুষের সাথে সেই প্রতারণা বন্ধ করতে হবে। মহকুমা হাসপাতালের মধ্যে সমস্ত পরিষেবা সেখানে বজায় রাখতে হবে। একটা শিশু রোগ বিশেষজ্ঞ সেখানে থাকতে হবে, একজন গাইনির ডাক্তার সেখানে রাখতে হবে, একজন মেডিসিনের ডাক্তার সেখানে রাখতে হবে, এবং আউটডোরটাকে সেখানে খোলা রাখতে হবে। গরিব অংশের মানুষের জন্য আউটডোর খোলা রাখার ব্যবস্থা আমাদের মহকুমা হাসপাতালে রাখতে হবে। পাশাপাশি জেলা হাসপাতালের মধ্যে আমরা দাবি রেখেছি যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল আগামী কিছুদিনের মধ্যে আসবে, তারা দেখে গিয়ে আমাদের জেলা হাসপাতালের জন্য যে সরঞ্জামগুলি বরাদ্দ করবে এগুলি যাতে অন্যত্র কোথাও যেন সরানো না হয়, আমাদের জেলা হাসপাতালের জন্য যদি সেগুলি বরাদ্দ করা হয়। আমরা জানি সেই জেলা হাসপাতালের মধ্যে সিটি স্ক্যান মেশিন, আমাদের জেলা হাসপাতালের জন্য অত্যাধুনিক এক্সরে মেশিন, কালার ডপ্লার মেশিন, এই মেশিনগুলির ব্যবস্থা যাতে আমাদের জেলা হাসপাতালে করা হয় তার উদ্যোগ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিতে হবে। জেলা হাসপাতালের ডাক্তার, নার্স, রোগীদের নিরাপত্তার স্বার্থে এখানে একটা পুলিশ ব্রিগেডের ব্যবস্থা করা। জেলা হাসপাতালে অটো রিক্সা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে যে পথ অবরোধ, রাস্তা সংস্কারের দাবিতে এবং জেলা হাসপাতাল স্থানান্তরের প্রতিবাদে, এই আন্দোলনটাকে কি আপনার সমর্থন করেন? এই আন্দোলনে আমরাই করছি, সমর্থন করাচ্ছি, আমরাই তো করছি। আমি কি এমএলএ, আমি কি পাবলিকের বাইরে নাকি? আমরাই তো আন্দোলন করছি, এবং এবারে আন্দোলন পথে নয়। আমি পথে করবো না, আমি এমএলএ হিসাবে পথে করবো না, এসডিএম এর চেম্বারে করবো, ডিএম এর চেম্বারে করবো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসারের চেম্বার করবো। এখন রাস্তায় মানুষের ইয়ে করে করবো না, প্রত্যেক ডিপার্টমেন্টের অফিসারের চেম্বারে কিন্তু আন্দোলন হবে নেক্সট উইক থেকে। এরকম হয় নাকি? সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক। মানে এটার ফলে নোটবন্দি, নরেন্দ্র মোদী যেভাবে নোটবন্দি করেছে এরকম কৈলাসেরও মানববন্দি বা ডেভেলপমেন্ট বন্দি করা হয়েছে। আজকে রাজনীতির কথা বলছি না, ইউপিএ গভর্নমেন্টের সময় যদি খাদ্য সুরক্ষা আইনটা পাস না করতো তাহলে কত লোক উপাস থাকতো ভারতবর্ষে, কত কোটি মানুষ মারা যেত, লক্ষ কোটি তো মারা যেত। ওই কিতা খাদ্য সুরক্ষার জন্য বাঁচিয়ে গেল, পয়সা নাই। তো এইভাবে আমাদের কৈলাসহরে বন্দি করে যায়। অসংখ্য ধন্যবাদ। এখানে মিউনিসিপ্যালিটি মেম্বারও দেখছিলাম, সবাই মিলে আমরা করি দলমত নির্বিশেষে, তাইলে একটা প্রশাসন থেকে সারা আসবে। ঠিক আছে, রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। 1 বছর পর সরকারের অধীনস্থে যাওয়া 40 শতক ভূমি পুনরায় উদ্ধার করতে সক্ষম হলেন কীর্তনথলীর এক বাসিন্দা। নিজের পরিশ্রমকে সঙ্গী মনে করলেন ওই বাসিন্দা। রাস্তা করতে গিয়ে নিজের 40 শতক জায়গা সরকারের দখলে গিয়েছিল। রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদের উদ্যোগে রাস্তার দৈর্ঘ্য প্রস্থের সঠিক তথ্য দপ্তরে পেশ করা হয়েছিল। ঘটনা কীর্তনতলী গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। ভূমির মালিক রমণী মোহন সিনহা।
নিজের ভূমির সঠিক তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও সরকারের অধীনস্থ 40 শতক জায়গা দখলে চলে যাচ্ছে বলে রমণী মোহন সিনহা ভূমির সত্যতা প্রকাশের জন্য মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন। মহকুমা শাসকের ভূমিকায় ভূমির সঠিক তথ্য প্রমাণ খতিয়ে অবশেষে রমণী মোহন সিনহার 40 শতক ভূমি সরকারের অধীনস্থে চলে যে গিয়েছিল তা এবার প্রমাণ হলো। নিজের 40 শতক ভূমি মাপ যুগের ভিত্তিতে পুনরায় হস্তান্তর করা হয়েছে। নিজের সঠিক ভূমি পুনরায় নিজের দখলে আসায় ভীষণ আনন্দিত রমণী মোহন সিনহা। ভূমি দখল নিয়ে ঘরে বসে থাকেননি রমণী মোহন সিনহা। সত্যের জয়ের মনোভাব নিয়ে পরাজয়ের কাছে হার মানলেন না ওই বাসিন্দা। নিজের কঠোর পরিশ্রমকে সঙ্গী হিসাবে মেনে নিলেন। এর জন্য 1 বছর ধৈর্য ধরতে হয়েছে রমণী মোহন সিনহাকে। সত্যের যে জয় নিশ্চিত তা প্রমাণ করলেন জনৈক রমণী মোহন সিনহা। এ প্রসঙ্গে বললেন তার ছেলে। আচ্ছা, গত বছরে এখানে একটা ডিমার্কেশন করছিল, যেটার পরিপ্রেক্ষিতে আমি আবার রিডিমার্কেশন প্রেয়ার করছিলাম যে আজকে এটার জন্য তহসিল অফিস থেকে তহসিলদার সহ নিজে এসে একটু ডিমার্কেশন করে আমাদের সীমানাটা চিহ্নিত করে দিল। আমি ওই সীমানাটাতে এখানে খুঁটিটি পোতা হচ্ছে। আপনি কি এই জায়গায় যে দিছে তারা এটা সন্তুষ্ট তো আপনি? করিয়া দিল মোটামুটি আসি, তারা যেহেতু দিছে দেখি। কতটুকু জায়গা দিছে আপনারা বারকুড়া? আমার যেটা দিচ্ছে এটা এখন 40 শতক দিয়া দিছে বাইরে। আপনার আগে ন্যায্য পাওনা কি 40 শতক আছিল? হ্যাঁ, 40 শতকই আছিল। সরকার দিছে আপনারে বারকুড়া দিছে, আপনি খুশি এতে? আছে। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলা ও মহকুমার একাধিক ফার্মেসির বিরুদ্ধে নোটিশ ইস্যুর প্রতিবাদে অবশেষে সরব হলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন 3 ঘন্টার জন্য ওষুধের দোকান বন্ধ রেখে হুঙ্কার জারি করলেন ড্রাগ ভারপ্রাপ্ত ঊনকোটি জেলা আধিকারিক সঞ্জয় দাসের বিরুদ্ধে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দাবি, প্রত্যেক ওষুধের দোকানে ফার্মাসিস্ট নিয়োগ রয়েছে এবং ফার্মাসিস্ট রয়েছে বলেই সরকার তাদেরকে ওষুধের দোকান খোলার অনুমোদন দিয়েছে। তাদের দাবি, কোনো কারণবশত ফার্মাসিস্ট ক্ষণিকের জন্য অনুপস্থিত থাকলে ড্রাগ আধিকারিক সঞ্জয় দাস উক্ত ফার্মেসির দোকানের নামে নোটিশ ইস্যু করে দেন। তাদের আরও দাবি হলো, কৈলাসহর মহকুমার একাধিক ফার্মেসির দোকান মালিক ভিন্ন রকমের ঔষধ বিক্রি করছেন সরকারের অনুমোদন সহিত, কিন্তু আজ পর্যন্ত কোনো ওষুধ ক্রেতা ওষুধের প্রতি অভিযোগ নিয়ে আসেননি। তাহলে কেন তাদেরকে অপ্রয়োজনীয়ভাবে ওই অফিসার নোটিশ জারি করবে? এই বিষয়টি নিয়ে মহকুমা শাসক, জেলা শাসক, জেলার চিফ মেডিকেল সুপার, জেলা মেডিকেল সুপার, মহকুমা মেডিকেল সুপার সবাইকে অবগত করা হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার বার্তা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। স্বাভাবিকভাবে আমরা যারা ওষুধের ব্যবসা করি, আপনারা জানেন যে আমরা মানুষের পরিষেবা আমরা দিই। যারা রোগাক্রান্ত, যারা সামান্য ওষুধের অভাবে যদি ওষুধ সময় মতো তারা না পান, তাহলে তার ভীষণ ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুমুখে পতিত হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ঔষধ ব্যবসায়ীরা কৈলাসহরে আমরা দিন রাত্র মানুষের পরিষেবা আমরা দিই। ড্রাগ অথরিটির যে বক্তব্য, যে ড্রাগ যে মেডিসিনের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে 24 আওয়ার্স যদি ফার্মাসিস্ট প্রেজেন্ট না থাকেন তাহলে সেই ওষুধের দোকান খোলা রাখা যাবে না। আমরা লক্ষ্য করেছি যে আমাদের সমস্ত ওষুধের দোকানগুলো, যারা ওষুধের ব্যবসা আমরা করি, আমাদের সমস্ত ওষুধের দোকানগুলোতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছেন এবং ফার্মাসিস্ট আছেন বলেই ড্রাগ কন্ট্রোলার তরফ থেকে আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি যে যারা ড্রাগ এর এই আমাদের ফার্মাসিস্ট যারা আছেন বিভিন্ন দোকানে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা বাইরে যান, দোকান থেকে বাইরে যান, তারা সামাজিক কাজকর্ম আছে, তাদের বাইরে যাওয়ার প্রশ্ন আছে, তারা যান অনেক সময়। সেই ক্ষেত্রে যদি ইন্সপেক্টর দোকানে এসে ওনাকে না পান, সাথে সাথে উনি অ্যাবসেন্স লিখে দিয়ে যান যে ফার্মাসিস্ট অ্যাবসেন্ট, এবং তারপর ড্রাগ অথরিটির তরফ থেকে আমাদের দোকানগুলোতে সাসপেন্ড করে নোটিশ জারি করা হয়। আমরা এই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে আমরা মনে করি আইন নিশ্চয়ই আমরা মেনে চলব, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা জানাবো পাশাপাশি আমরা মানুষের
জীবন জীবিকার প্রশ্নে মানুষের সেবাও আমরা করব। আমরা লক্ষ্য করি যে আমাদের ফার্মাসিস্টের অ্যাবসেন্সে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক দোকানে ইমার্জেন্সি প্রেসক্রিপশন নিয়ে অনেক কাস্টমার আসেন। সেই ক্ষেত্রে আমরা ওই কাস্টমারকে ফার্মাসিস্ট নেই বলে আমরা তাকে সরিয়ে দিতে পারি না। যেহেতু এখানে জীবন জীবিকার প্রশ্ন, এখানে মানুষের মানে মরার প্রশ্ন উপস্থিত, সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে ফার্মাসিস্ট অ্যাবসেন্স থাকলেও আমরা ওষুধ সরবরাহ করি। এবং একটা জিনিস পরিষ্কার, আপনারা মিডিয়া যারা আছেন বন্ধুরা, আপনারা জানেন যে কোনো ফার্মেসি থেকে কোনো ওষুধ নিয়ে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা মারা গেছেন, এই ধরনের একটু প্রমাণ ত্রিপুরা রাজ্যে কোথাও নেই। কৈলাসহরে তো নেই, ত্রিপুরা রাজ্যেও নেই। আমরা এই নিয়েছি, আপনারা ডিটেলস শুনেছেন আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছ থেকে। এভাবে এই যে হেনস্থা আজ থেকে বছর 5-6 আগেও, এটা আপনারা অবগত আছেন, আমার উপরে একটা আক্রমণ এসেছিল। যাই হোক, জনগণ সাথে থাকায় সেই বিষয়তে আমি রক্ষা পেয়ে যাই। আমার অপরাধ কী ছিল, আমি বারবার বলা সত্ত্বেও যে আমি ফার্মাসিস্ট ঠিকই আছে, তাছাড়া আমি আর্মিতে একজন জিএনএম ছিলাম এবং সেখানে আমাকে সে অথরিটি দেওয়া হয়েছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে। ডাক্তারের অভাবে লাদাখের মতো দুর্গম প্রত্যন্ত এলাকায় আমি বছর 3 কাটিয়েছি ইন লিভ অফ রেজিমেন্টাল মেডিকেল অফিসার হিসাবে, যাতে আমি বিনা পয়সায় লোককে পরিষেবা দিতাম, সেটা বন্ধ করে দেওয়া হয়। আমি নিজেই বন্ধ করে দিই, যে একদিকে উপকার করব, আরেকদিকে এদের এই হেনস্থা, আজ সেই কথা কালে সেই কথা, এইভাবে এনারা করতেন। রিসেন্টলি বোধহয় ড্রাগ ইন্সপেক্টর প্রথমে কিছুটা শর্টেজ ছিল, এখন গভর্নমেন্ট আরও নতুন নতুন ছেলেদেরকে নিয়েছে। এরা আমাদের ফার্মেসিগুলো ইন্সপেকশন যখন করতে আসেন, মনে হয় আমরা যেন একটা অপরাধী এবং উনি আমাদেরকে হেনস্থা করতে এসছে। ঠিক তাই করছেন। আপনারা কোথাও শুনেছেন যে একটা দোকানের পেছনে ব্যাকডোর থাকবে না, কারণ ব্যাকডোর দিয়ে নাকি নেশাজাতীয় দ্রব্য সাপ্লাই দেওয়া হয়। এছাড়া ফার্মেসিস্ট যে আছে, তাকে সে যদি দোকানে না থাকে, দোকানে তালা লাগিয়ে দিতে হবে। এটা মরণ বাচনের একটা ওষুধের ব্যবসা। এই ব্যবসার একটা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি মেনেই আমরা ব্যবসা করতে যাই। কিন্তু তার মধ্যে দেখা গেছে যে মানবিক কারণ দৃষ্টিভঙ্গি না নিয়ে আমাদের ইন্সপেক্টর বাবুরা এখানে যেভাবে আমাদের মেম্বার অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, ফলশ্রুতিতে দেখা গেছে 3 দিনের থেকে 7 দিনের বন্ধ দিচ্ছেন। এতে এই বন্ধের মধ্যে আমাদের যারা কর্মচারীরা থাকেন এখানে, একটা দোকানের রেপুটেশন সবকে নিয়ে চিন্তা করে দেখা যায় যে আমরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। এই ক্ষতিগ্রস্তের কারণে আজকে ইন্সপেক্টর বাবুদের যে অমানবিক দৃষ্টিভঙ্গির কারণে আজকে ত্রিপুরা ব্যাপী আমরা এই ধর্মঘটে সামিল হব, যদি না আমাদেরকে সদুত্তর দেয়। আমাকে কিছুক্ষণ আগে আমাদের সেন্ট্রাল কমিটির স্টেট সেক্রেটারি বলেছেন যে 24 তারিখ আমরা হেলথ মিনিস্টারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা হেলথ মিনিস্টারকে আবেদন করবো, এই ব্যাপারটা জানাবো যে কিছু কিছু জায়গায় আমাদের হেনস্থা করা হচ্ছে ইন্সপেক্টরদের দিয়ে। যদি অত্যাচার বন্ধ না হয়, আমরা আগামী দিন সারা ত্রিপুরাব্যাপী আমরা বাধ্য হব আমরা ধর্মঘটে সামিল হতে। যে না হয় সেই জন্য আবেদন রাখছি কর্মকর্তার কাছে, যাতে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখুন যে আমাদের যদি কোথাও দৃষ্টি থাকে নিশ্চয়ই আমরা পূরণ করবো, কিন্তু এর শাস্তি লঘু পাবে গুরুদণ্ড যাতে না হয়। আর একটা কথা হচ্ছে যে বলছিলেন সম্ভব যে হ্যাঁ ফার্মাসিস্ট নিশ্চয়ই দোকানদারি করবেন, ফার্মাসিস্ট ড্রাগ সার্ভিস করবেন, ডিস্ট্রিবিউট করবেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেছে গভর্নমেন্ট লেভেলে যে ফার্মাসিস্টের পিএসসি সাব সেন্টারগুলো আছে, সেখানে 90% কোনো ফার্মাসিস্ট নেই। সেখানে কী হবে, ওষুধ ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেখানে কোনো ইন্সপেক্টর অফিসাররা ওনাদের ইন্সপেকশন করেন না কেন? কেউ যদি রিপোর্ট নেই আজ পর্যন্ত অবধি, শুধু আমাদের উপরে কেন খেলাটা চলছে, সেটা একটা বিশেষ দাবি। আশা কর্মীদের দিয়ে ওনারা অ্যান্টিবায়োটিক ওষুধ, প্যারাসিটামল সমস্ত ওষুধ বিক্রি করছেন গ্রামে গ্রামে, ভালো কথা, গ্রামের মানুষ নিশ্চয়ই উপকৃত হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে। ওরা তো কোথাও ওষুধের ট্রেনিং পাননি, ফার্মাসি ট্রেনিং পাননি, ওরা কীভাবে অথরাইজ হলেন যে গ্রামে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া, প্যারাসিটামল মতো ওষুধ দেওয়া, শিডিউল এই ডাক ওষুধ দেওয়া? শুধু কি আমাদেরও দোষ দেখতে হবে?
এই বলে আমি আর কিছু বলবো না, বাকি কথা ওরা বলেছেন। আমরা সবাইকে কৈলাসবাসীদের আজকে যে এই বন্ধকে সমর্থন করেছেন, প্রেসমিটের সমর্থন করেছেন, তার জন্য ধর্মঘটে আমাদের ডিভিশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। 12 দফা দাবি নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ হলেন ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স এবং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগঠিত করার বার্তা উক্ত অ্যাসোর। 12 দফা দাবি নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ হলেন ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখিত ছিল ত্রিপুরা রাজ্যে শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীদের নিয়মিত কর্মচারী হিসেবে রাজ্য শিক্ষা দপ্তরে নিয়োগ করতে হবে। রাজ্য শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের 60 বছর পর্যন্ত চাকুরি করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হবে ও চাকুরি শেষের পর পেনশন প্রদান করতে হবে এবং এককালীন 10 লক্ষ টাকা করে দিতে হবে। শিক্ষা দপ্তরে কর্মরত নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো মৃত্যুর পর ডাই ইন হার্নেস পদ্ধতিতে পরিবারের চাকুরি দিতে হবে। রামসা প্রকল্পে শিক্ষক ও কর্মচারীদের একদিনের গ্যাপ প্রথা তুলে দিতে হবে। SSA প্রকল্পে নিযুক্ত রিসোর্স পার্সন ও কর্মচারীদের কন্টিনিউশন প্রথা তুলে দিতে হবে। রামসা ও SSA প্রকল্পে নিযুক্ত রিসোর্স পার্সন ও কর্মচারীদের বেতন বৈষম্য অবিলম্বে বন্ধ করে সামঞ্জস্যপূর্ণ ও রাজ্য সরকারের ন্যায় বেতন পরিকাঠামো তৈরি করে বেতন প্রদান করতে হবে। শিক্ষা দপ্তরে কর্মরত প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের মতো বদলি নীতি চালু করতে হবে। শিক্ষা দপ্তরে কর্মরত প্রকল্পে নিযুক্ত আনট্রেন্ড চুক্তিবদ্ধ শিক্ষকদের ডিলেড ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক এবং কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে। শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো 10 বছর পর্যন্ত চাকুরি করার পর SCP গ্রেড 1 এর মাধ্যমে বেতন প্রদান করতে হবে। শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের ও কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো প্রমোশন প্রক্রিয়া চালু করতে হবে। তাদের সর্বশেষ দাবি হলো ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের সরকারি কর্মচারীদের শিক্ষকদের মতো TPSC এর মাধ্যমে প্রধান শিক্ষক নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। উক্ত ডেপুটেশন প্রদানে আগত কুমারঘাট বিভাগের বিভিন্ন বক্তা আলোচনা করেন। তাছাড়াও TGT এর সংগঠনের কর্মীরাও আলোচনা করেন। আজকের এই গণধর্ণা আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টে শিক্ষা অধিকর্তার অফিসের সামনে আমরা 11টা থেকে 4টা পর্যন্ত এই ধর্ণা সংগঠিত করেছি। আমরা বিগত 13 তারিখে জেলা শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দিয়েছিলাম 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে। আমরা সেই দিন বলেছিলাম যদি আমাদের এই দাবি পূর্ণ না হয় তাহলে আমরা গণধর্ণায় বসব। আমাদের সেই দাবিগুলো হলো যে সার্বিক দাবি, কেন্দ্রীয় সরকারের দ্বারা শিক্ষায় গেরুয়াকরণ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে আউটসোর্সিং কিংবা চুক্তিপথায় নিয়োগ বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরে প্রকল্প নিযুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়মিত করার সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে। সাংগঠনিক যে দাবি, ত্রিপুরা রাজ্যে শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্প নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তরে কর্মরত SSA RMSA প্রকল্প নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীদের 60 বছর পর্যন্ত চাকুরি করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হবে এবং চাকুরি শেষে পর পেনশন প্রদান করতে হবে ও এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। শিক্ষা দপ্তরে
কর্মরত এসএসএ আরএমএসএ প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো মৃত্যুর পর ডাইন হার্নেস পদ্ধতিতে পরিবারের একজনকে চাকুরি দিতে হবে। রামসা প্রকল্পে নিযুক্ত শিক্ষক কর্মচারীদের একদিনের গ্যাপ ভাতা তুলে দিতে হবে। এসএসএ ও আরএমএসএ প্রকল্পে নিযুক্ত রিসোর্স পার্সন ও কর্মচারীদের কন্টিনিউশন ভাতা তুলে দিতে হবে। রামসা ও এসএসএ প্রকল্পে নিযুক্ত রিসোর্স পার্সন কর্মচারীদের বেতন বৈষম্য অবিলম্বে বন্ধ করে সামঞ্জস্যপূর্ণ ও রাজ্য সরকারের ন্যায় বেতন পরিকাঠামো তৈরি করে বেতন প্রদান করতে হবে। আমরা ডিস্ট্রিক্ট অফিসের সামনে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বুঝে নেওয়ার জন্য আমাদের ন্যায্য দাবির সমর্থনে আমরা কথা বলছি। ভাবতে অবাক লাগে, সেখানে কর্মচারী বন্ধুরাও অফিসের কাজটা, গুরুত্বপূর্ণ কাজটা না করে আজকের এই গণঅবস্থানে মিলিত হয়েছেন। হয়তোবা এমনও গুরুত্বপূর্ণ কাজ যে আজকের মধ্যেই করে দিতে হবে, নয়তোবা কারুর স্যালারিটাও বন্ধ হয়ে যাবে। এমনতর গুরুত্বপূর্ণ কাজগুলি আমাদের কর্মচারী বন্ধুরা করছেন। শিক্ষকরা যেমন পাঠদান করছেন, কর্মচারীরাও এইভাবে অফিসে কাজ করছেন। কিন্তু বিনিময়ে কি হচ্ছে? বিনিময়ে আজকে যারা এই কাজের সঙ্গে, যারা পঠন পাঠনের সঙ্গে, যারা আমরা আজকে শিক্ষকতার সঙ্গে জড়িত, বলতে অবাক লাগে, দেখবেন একটা টেবিলের 4টা পায়া থাকে। এই আমি বিদ্যালয় দিয়ে আপনাদের সামনে উপস্থাপন কি হই, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে যখন ব্যথা থাকে, আমরা অনিশ্চয়তার মধ্যে যখন ভুগি, তখন কি মনে হয় বন্ধুরা, চলো লেসন প্ল্যানটা বানাই? তখন কি মনে হয় টিচার ডায়েরিটা বানাই? আপনারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 17টা পয়েন্ট মানতে হবে, কোয়ালিটি এডুকেশন নিতে হবে। আমরাও একমত, 100% নিশ্চিত আমরা চাই আমার রাজ্যের কচিকাঁচা শিশুরাও কোয়ালিটি এডুকেশন পাক, গুণগত শিক্ষা পাক। কিন্তু কোথায় গুণগত শিক্ষা দেব? স্যার, ম্যাডাম, যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, একটু ভেবে দেখবেন, যখন আমরা লেসন প্ল্যান বানাতে যাব, যখন টিচার ডায়েরি করতে যাব, যখন আরেকজন সঙ্গে থেকে এসে বলবে কিরে চাকরিটা তো চলে যাবে মনে হয়, তখন তো আর লেসন প্ল্যান একদিকে থাকে আর টিচার ডায়েরিটাও আরেকদিকে থাকে। যখন বিআরপি সিআরপি যারা আছেন, কোঅর্ডিনেটর যারা আছেন, বিভিন্ন সময়ে যখন বিদ্যালয়গুলি পরিদর্শন করেন, সব থেকে লজ্জা লাগে, দুঃখ লাগে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। ওনারা হচ্ছেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা বিআরপি সিআরপি, ওনারা ভিজিটে যান, টাইম টু টাইম স্কুল ইন্সপেকশনে যান। আমরা বা আমাদের মতো যারা রেগুলার কর্মচারীরা যারা আছেন, ওনাদেরকে প্রশ্ন করেন, স্যার ম্যাডাম, আপনার কি কন্টিনিউশনটা হয়েছে? আপনার কি কন্টিনিউশনটা আসলো নাকি আসেনি? কি করে ওনারা ইন্সপেকশনটা সঠিকভাবে করতে পারবেন? সেই জায়গায় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যারা আছেন, আপনাদের কি মনে কোনো প্রশ্ন জাগে না যে কোয়ালিটি এডুকেশন দিতে হলে আমার এই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী যারা আছে, তাদের দুঃখটাও তো অন্তত পক্ষে ঘুচাতে হবে। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। 23 দফা দাবি নিয়ে 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগমের কর্মীরা। আমবাসার ডলুবাড়ি বাজারে অনুষ্ঠিত হল এই 5 ঘন্টার গণ অবস্থান। ত্রিপুরা বিদ্যুৎ কর্মীদের উদ্যোগে 23 দফা দাবি আদায়ের লক্ষ্যে 5 ঘন্টার গণ অবস্থান করা হলো ডলুবাড়ি বাজারে। বিদ্যুৎ কর্মী ও ত্রিপুরা সরকারি কর্মচারীদের বহুমুখী দাবি নিয়ে এই গণ অবস্থান। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন একাংশ কর্মচারী। উক্ত গণ অবস্থানে সামিল ছিলেন টিইসিসি আমবাসার চেয়ারম্যান নেপাল চন্দ্র দাস, টিইউকেসি আমবাসার সম্পাদক বুধু মোহন দেববর্মা, টিজিইএ আমবাসার সম্পাদক জীবন প্রকাশ সাহা সহ অন্যান্যরা। কিন্তু নরেন্দ্র দামোদর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার পর এখনো একটি দ্রব্যের মূল্য কমেছে? কমেনি। একটি দ্রব্যের মূল্য কমেনি, বরং এইবার যে বাজেট দিয়েছে তার প্রেক্ষাপটে আগামী এপ্রিল মাস থেকে
স্যার, আমরা গরিব মানুষ নিত্য খেটে খাই, আমাদের পকেট থেকে চলে যাবে। কমিয়ে দেয় মারুতি গাড়ির দাম, কমিয়ে দেয় টিভি ফ্রিজ, এগুলোর দাম কমিয়ে দেয়। এখানে নিগমের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নিগম ইচ্ছে করলে সে দাবি প্রয়োগ করতে পারত, কিন্তু পারে না কেন্দ্রীয় বড়গুলো প্রতিবন্ধকতার জন্য। তারপরেও আমাদের লড়াই থাকবে, এগুলোকে অতি সত্তর সেই দাবিগুলো পূরণ করতে হবে, অন্যথায় আমাদের লড়াই আরো বেশি করতে হবে। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, ভিশন টিভি। 21শে ফেব্রুয়ারি সকল শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেও পাখির বাজারস্থিত আরাধনা সাংস্কৃতিক সংস্থা এই প্রথম আরাধনা সাংস্কৃতিক সংস্থা 21শে ফেব্রুয়ারির দিনটাকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি অমর 21শে। আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল পাখিবাজারস্থিত আরাধনা সাংস্কৃতিক সংস্থা। আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার অহংকারের ভাষা। অমর 21শে মোদের গর্ব। বাংলা ভাষার মুক্তিবেদিতে এদিন ঝরেছে খুন। অমর 21শে ফেব্রুয়ারি, অমর 8ই ফাল্গুন। শহীদ বেদিতে মাল্যদানের সহিত শ্রদ্ধা জ্ঞাপন করেন পাখিরবাদা এলাকার বিশিষ্ট সমাজসেবী একাংশ এবং আরাধনা সাংস্কৃতিক সংস্থার সকল প্রতিনিধিরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন শিল্পী এতে অংশগ্রহণ করেন। দেখে নেওয়া যাক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন। ময়না ছালা চলা চলে রে, পিছন পানি চায় না রে, মন টুকুক টুকুক করে রে, তর লাগে তলা রে। শাল পিয়ালির বংশী কাউরি জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করু, এই বাসনা প্রাণে ময়না
বয়ে বাগানটায় লাল হলো তো ফুল দিয়া বই বান্ধিব খোঁপায় সাদের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারাটায় রানী হইয়া রইবি মরি পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন ঢুকুক ঢুকুক করে রে ঘর লাগিও তলা রে শাল পিয়ালির বংশী কাউরি জংলা নদীর পারেতে ঘর সঙ্গ লই ঘুরঘুর করুন এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনন্দ কুমটায় মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনন্দ কুমটায় সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারাটায় রানী হইয়া রইবি মরে পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন টুকুক টুকুক করে রে ঘর লাগিও তলা রে শাল পিয়ালির বংশী কাউরি জংলা নদীর ধারেতে তোর সঙ্গ লই ঘুর ঘুর করুন এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক
গলে গাতিয়া মালা দিবুরে কি সুন্দরী মায়া নাগে রে ওরে কার গলে গাতিয়া মালা দিবুরে কি সুন্দরী মায়া নাগে রে
হয়। অমর 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের পাখিরবাদা এলাকায় এই প্রথমবারের মতো সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা অমর 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি যথাযোগ্য মর্যাদায়। এখানে আমাদের এলাকার বরিষ্ঠ নাগরিকেরা আলোচনায় অংশ নিচ্ছেন এবং ছোট্ট বন্ধুরা এখানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এগুলো পরিবেশনা হচ্ছে। খুব ভালোভাবেই আমাদের অনুষ্ঠানটা হয়েছে এবং এলাকা থেকে অনেক সংস্কৃতি প্রেমী লোকজন এবং এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই মাতৃভাষা দিবসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এর আগে কখনো আমাদের এই গ্রামের ইতিহাসে এই প্রথম, এটা কখনো হয়নি, এটা প্রথম আমরা শুরু করেছি এবং এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমরা আরাধনা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এবং এলাকার বিভিন্ন সংস্কৃতিতে নিয়ে মানুষের সহযোগিতা নিয়ে। যদি এভাবে আগামী দিনেও আমাদের সঙ্গে আমাদের এলাকার লোকজন বা এলাকার বাইরেও যারা সংস্কৃতি প্রেমী লোকজন আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আগামী দিনেও আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করব এবং এর পাশাপাশি আমাদের সংস্কৃতি, শিল্প, সাহিত্যের যে বিশেষ বিশেষ দিকগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব যদি আমরা সকলের সহযোগিতা পাই। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর 21 ফেব্রুয়ারিতে 1952 সাল থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে যারা নিজস্ব মাতৃভাষার স্বাধিকার প্রতিষ্ঠায় ভাষা শহীদ হয়েছেন বা ভাষা সংগ্রামী ছিলেন, যারা মৃত বা জীবিত, সকলকে আজকে এই দিনে আমরা আরাধনা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাদের যে চেতনা নিয়ে তারা এই আন্দোলন করেছিলেন সেই চেতনা আমরা আশা করব আমাদের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগিয়ে যাবে, কারণ মাতৃভাষাই হচ্ছে আমাদের মূল বিষয়। যার যার কাছে মাতৃভাষা ছাড়া কিছুই হয় না। যেহেতু আমাদের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা, তাই এই ভাষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, ছোট থেকে বড় যে কোনো জাতের যে কোনো ভাষার। এটাই আজকের দিনে কামনা। আবারও সকল শহীদ এবং ভাষা সংগ্রামীদের আন্তরিক শুভেচ্ছা এবং সকল কৈলাসরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের কথাগুলো এখানে শেষ করছি। নমস্কার। আব্দুল সুফানের রিপোর্ট, ভিশন টিভি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। 3 দফা দাবি নিয়ে পাইতবাজারে ই-রিকশা এবং অটোগাড়ি অ্যাসোসিয়েশনের পথ অবরোধ। এক বছর পর সরকারের সুবল থেকে 40 শতক ভূমি উদ্ধার করলেন কীর্তনথলীর এক বাসিন্দা। তিন ঘন্টার জন্য ফার্মেসি বন্ধ করলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন। বারোদফা দাবি নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল রাজ্য বিদ্যুৎ নিগম কর্মী। ফেব্রুয়ারি ভাষা সংবিধান ব্যতীতে মাল্যদানের সহিত শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করল আরাধনা সংস্থা। হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। নমস্কার।